বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অদরা রফা সূত্র, তবে কৃষি আইন 1.5 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব কেন্দ্রের, ভাবনা চিন্তার আশ্বাস চাষিদের। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কৃষকদের ট্র্যাক্টর মিছিল রুখতে করা মামলা প্রত্যাহার করা হোক, কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের। গতরাত শপথ নিলেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ নেওয়ার পরই ট্রাম্পের বহু সিদ্ধান্ত বাতিল করলেন বাইডেন। উঠল মুসলিম দেশের উপর নিষেধাজ্ঞাও। মৃত পুত্রের পিতৃত্বের অধিকারে জোর কাটাতে পারে না বাবা, রায় কলকাতা হাইকোর্টের। শুভেন্দু অধিকারীর মিছিলে গুলি মারো স্লোগান কাণ্ডে জারি গ্রেপ্তারি, ধৃত বিজেপি নেতা সহ 3। মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণের পথে কেন্দ্র সরকার, শীঘ্রই হতে পারে ঘোষণা। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাংলার বিধানসভা ভোটে বিজেপির আসন বাড়বে, ক্ষমতায় থাকবে তৃণমূলই, প্রকাশ পেল জনমত সমীক্ষা। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। অধরা রফা সূত্র, তবে কৃষি আইন 1.5 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব কেন্দ্রের, ভাবনা চিন্তার আশ্বাস চাষিদের। বরফ গলল, তবে পুরোপুরি নয়। বুধবারের বৈঠকে বছর 1.5 জন্য কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাব দিল কেন্দ্র। রাজি হননি কৃষকরা। তারা যে আইন বাতিলি চান তা পরিষ্কার জানানো হয়েছে, তবে কৃষক সংগঠনগুলি এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে, তারপরই অবস্থান জানানো সম্ভব। বৈঠকে কেন্দ্রকে জানিয়ে দিয়েছেন কৃষকদের প্রতিনিধিরা। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে কৃষক নেতা বলেন, সরকার জানিয়েছে আগামী 1.5 বছরের জন্য 3টি বিতর্কিত কৃষি আইন স্থগিত রাখতে প্রস্তুত তারা। কৃষকদের তরফে পরিষ্কার জানানো হয়েছে, স্থগিত রাখার প্রয়োজন নেই। 3টি আইনের প্রত্যাহারই চান কৃষকরা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান, কেন্দ্রের প্রস্তাবকে গুরুত্ব দিয়ে দেখছেন কৃষকরা। হয়তো 1-2 দিনের মধ্যেই তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। আগামী 22 জানুয়ারি কৃষকদের কাছ থেকে উত্তর পাওয়া যেতে পারে। আলোচনা সঠিক পথেই এগোচ্ছে। আমরা আশাবাদী তাড়াতাড়ি কিছু একটা রাস্তা বেরোবে। অপরদিকে কৃষকদের ট্র্যাক্টর মিছিল রুখতে করা মামলা প্রত্যাহার করা হোক, কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের। আগামী 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন নয়াদিল্লিতে ট্র্যাক্টর মিছিল করার ডাক দিয়েছে বিক্ষোভকারী কৃষক সংগঠনগুলি। এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিল কেন্দ্র। বুধবার সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানালো সুপ্রিম কোর্ট। লাগাতার আন্দোলন ও বিক্ষোভ করার পরেও নয়া কৃষি আইন বাতিল করেনি কেন্দ্রীয় সরকার। এর জেরে কয়েকদিন আগেই 26 জানুয়ারি দেশের রাজধানীর বুকে কয়েক হাজার কৃষক ট্র্যাক্টর মিছিল করবেন বলে ঘোষণা করেন। এরপরই আন্দোলনকারী কৃষকদের এই কর্মসূচি রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র। কৃষকদের এই মিছিল আটকানোর জন্য মামলা করে সুপ্রিম কোর্টে। তাদের পাশাপাশি মিছিল আটকানোর জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয় দিল্লি পুলিশের তরফেও। বুধবার সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি S.A. বুবদে, বিচারপতি A.S. বোপান্না ও ভি রাম সুব্রমণিয়মের ডিভিশন বেঞ্চে। সেখানে উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর এই বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত কোনো হস্তক্ষেপ করবে না বলেই পরিষ্কার জানিয়ে দিলেন বিচারপতিরা। কেন্দ্রীয় সরকার এই মিছিল আটকানোর জন্য আদালতে যে মামলা করেছিল তাও তুলে নিতে আহ্বান জানালেন। পাশাপাশি মিছিল আটকানোর অনুমতি চেয়ে দিল্লি পুলিশের তরফে যে আবেদন করা হয়েছিল অনুমতি দিলেন সেটি প্রত্যাহার করে নেওয়ারও। শুনানির সময় ভারতীয় কিষাণ ইউনিয়ন লোকশক্তির জমা দেওয়ার আবেদন নিয়েও আলোচনা করেন বিচারপতিরা। ওই হলফনামায় বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে কথা বলার জন্য আদালত যে কমিটি তৈরি করেছে তার 3 জন সদস্যকে সরিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে। এই বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়ে হলফনামা জমা করতে বলেছে সুপ্রিম কোর্ট। অপরদিকে শপথ নেওয়ার পরই ট্রাম্পের বহু সিদ্ধান্ত বাতিল করলেন জো বাইডেন। উঠল মুসলিমদের উপর নিষেধাজ্ঞাও। বলেছিলেন অনেক কত উপশম করা বাকি, অনেক কাজ বাকি, তাই শপথ গ্রহণের পর 1 মিনিটও সময় নষ্ট করলেন না আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতীয় সময় বৃহস্পতিবার মাঝরাতেই 15টি অধ্যাদেশে স্বাক্ষর করলেন তিনি। রদ করলেন প্রাক্তন প্রেসিডেন্টের একাধিক সিদ্ধান্ত। এর মধ্যে রয়েছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত। রদ হলো 7টি ইসলামিক রাষ্ট্র থেকে মার্কিন মুলুকে প্রবেশের নিষেধাজ্ঞাও।
প্রথমেই কোভিড পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ করলেন জো বাইডেন। অর্ডিন্যান্স জারি করে জানালেন ফেডারেল অফিসে মাস্ক পরা বাধ্যতামূলক। ট্রাম্পের আমলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। এবার সেই সিদ্ধান্ত বাতিল করার প্রক্রিয়া শুরু হলো বাইডেনের আমলে। একইভাবে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরতে চাইছে আমেরিকা। সেই প্রক্রিয়া এদিন ভারতীয় সময় বৃহস্পতিবার মাঝরাত থেকে শুরু হয়ে গিয়েছে। অবৈধ অভিবাসন রুখতে মেক্সিকো সীমান্তে পাঁচিল দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন রিপাবলিকান ট্রাম্প। ডেমোক্র্যাট প্রেসিডেন্টের আমল সূচনার দিনেই স্থগিত হয়ে গেল সেই প্রক্রিয়াও। কানাডার তৈলক্ষেত্র থেকে তরল বিটুমিন আনার জন্য কিস্টোন পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত স্থগিতের কথা। এর জেরে আমেরিকা কানাডা সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হতে পারে বলে কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুসলিমদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বাইডেন প্রশাসন। 7টি ইসলামিক রাষ্ট্র থেকে মার্কিন মুলুকে প্রবেশের নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ দেওয়া হলো। উল্লেখ্য, ইরান, ইরাক, সোমালিয়া, সিরিয়া, সুদান, লিবিয়া এবং ইয়েমেনের নাগরিকদের উপর মার্কিন মুলুকে প্রবেশের উপর নিষেধাজ্ঞাও জারি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছিল। উল্লেখ্য, গতরাত শপথ গ্রহণের পর আর এক মুহূর্ত নষ্ট করেননি জো বাইডেন। সাংবাদিকদের সামনেই ওভাল অফিসে বসে অধ্যাদেশে স্বাক্ষর করেন তিনি। এ প্রসঙ্গে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, নষ্ট করার মতো সময় নেই, তাই আজই এই অর্ডিন্যান্সে স্বাক্ষর করলাম। তবে এটা সবে শুরু হয়েছে, আগামী দিনে আরও কিছু অধ্যাদেশে স্বাক্ষর করব। অপরদিকে মৃত পুত্রের পিতৃত্বের অধিকারে জোর খাটাতে পারে না বাবা, রায় কলকাতা হাইকোর্টের। পুত্রের পিতৃত্বের অধিকারে কোনো দাবি থাকতে পারে না বাবার। মঙ্গলবার এক তেলাসেমিয়া রোগীর পিতৃত্বের অধিকার নিয়ে ঐতিহাসিক রায় দিতে দেখা গেল কলকাতা হাইকোর্টকে, যা নিয়ে প্রবল আলোড়ন তৈরি হয়েছে সমাজে। রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানান, কোনো মৃত ব্যক্তির বীর্যের উপর সবার প্রথম অধিকার তার স্ত্রীর, কারণ সন্তান ধারণের পরবর্তী সিদ্ধান্ত তার কাঁধেই বর্তায়। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি এক ব্যক্তি তার মৃত পুত্রের সংরক্ষিত থাকা বীর্যের উপর অধিকার জানিয়ে আদালতের দ্বারস্থ হন। সূত্রের খবর, দীর্ঘদিন আগেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে ওই মৃত ব্যক্তি দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই জীবিত অবস্থায় থাকাকালীন তিনি তার বংশবৃদ্ধির জন্য বীর্য সংরক্ষণে সায় দেন। বর্তমানে সেই মৃত ব্যক্তির পিতৃত্বের অধিকার নিয়েই জোরদার টানাপোড়েন শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি এই মামলার শুনানিতেই এই ঐতিহাসিক রায় দিতে দেখা যায় কলকাতা হাইকোর্টকে। সেখানেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানান, সংরক্ষিত বীর্য গর্ভধারণের জন্য মৃতের স্ত্রী বা অন্য কাউকে দেওয়া যেতে পারে, কিন্তু তার জন্য সর্বাগ্রে মৃত স্ত্রীর অনুমতি প্রয়োজন। এই ক্ষেত্রে বাবা ছেলের সম্পর্কের জুড়ে মৃত ব্যক্তির পিতৃত্বের অধিকারে কোনো রকম হস্তক্ষেপ করতে পারে না তার পরিবার। রায় দেওয়ার ক্ষেত্রে ভারতীয় সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদের উপরেও বিশেষভাবে জোর দিতে দেখা যায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যকে। অপরদিকে শুভেন্দু অধিকারীর মিছিলে গুলি মারো স্লোগান কাণ্ডে জারি গ্রেপ্তারি, ধৃত বিজেপি নেতা সহ 3। শুভেন্দু অধিকারীর মিছিলে গুলি মারো স্লোগান নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে চলছে চাপান উত্তর। চন্দননগরের স্লোগান কাণ্ডের 24 ঘন্টার মধ্যেই শুরু ধরপাকড়। বিজেপি নেতা সুরেশ রাউ সহ 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। গত লোকসভা নির্বাচনের আগে বিজেপির একটি সমাবেশ থেকে সিএএ বিরোধীর দিকে এইভাবে আক্রমণ শানানো হয়েছিল। দেশ জুড়ে শুরু হয়েছিল তীব্র প্রতিক্রিয়া। বিভিন্ন মহল থেকে এই স্লোগানের বিরুদ্ধে প্রতিবাদ হয়। তবে বিধানসভা নির্বাচনের আগে বাংলায় একের পর এক রাজনৈতিক দলের অনুষ্ঠান চলাকালীন গুলি মারো স্লোগান উঠায় রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়। মঙ্গলবার দক্ষিণ কলকাতায় তৃণমূলের শান্তি মিছিলেও বাংলার গদ্দারক গুলিমারো সালঙ্ক স্লোগান শোনা যায়। তার ঠিক 24 ঘন্টার পর স্লোগান ইস্যুতে সরগরম হুগলির চন্দননগর। বুধবার চন্দননগরে রোড শো ছিল বিজেপির। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত অংশ নেন তাতে। লরিতে চড়ে দিব্যি ফুল চুড়ে হাত নাড়িয়ে রোড শো চলছিল। আচমকাই বেশ কয়েকজন গুলিমারো স্লোগান দেন। তাতেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। বিড়ম্বনায় পড়েন বিজেপি নেতারা। শ্রমিক ভট্টাচার্য বলেন, এই ধরনের শব্দবন্দনীকে সমর্থন করে না বিজেপি। যে বা যারা মিছিলে এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।
এরপর সন্দেহ চন্দননগর কমিশনারেটে এ প্রসঙ্গে একটি লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপি নেতা সুরেশ সাউ সহ 3 জনকে গ্রেপ্তার করে। অপরদিকে মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণের পথে কেন্দ্র সরকার। সূত্রের খবর অনুযায়ী খুব তাড়াতাড়ি কেন্দ্র 4% মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে ঘোষণা করতে পারে। করোনা মহামারীর জেরে এই মহার্ঘ ভাতা দেওয়া স্থগিত রাখা হয়েছিল। কেন্দ্র এই সিদ্ধান্ত গ্রহণ করতে প্রায় 50 লক্ষ কর্মী এবং 60 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। কেন্দ্র মহার্ঘ ভাতার উপর স্থগিতাদেশ দেওয়ায় সমালোচনায় সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত মার্চের শেষের দিকে করোনার সংক্রমণ থেকে বাঁচতে দেশব্যাপী লকডাউন শুরু করে সরকার। এরপরেই সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় 4% মহার্ঘ ভাতা দেওয়া আপাতত স্থগিত রাখা হচ্ছে। করোনা মোকাবিলায় সম্ভাব্য অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে মহার্ঘ ভাতা দেওয়া স্থগিত রাখে কেন্দ্র সরকার। ঘোষণায় বলা হয়েছিল 2021 জুলাই মাস পর্যন্ত এই সিদ্ধান্ত বজায় রাখা হবে। সরকারি বিভিন্ন রিপোর্ট থেকে অনুমান করা হচ্ছে কেন্দ্র এই জানুয়ারিতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। তবে যদি তা জানুয়ারিতে না করা হয় তাহলে তা জুলাইয়ে করার সম্ভাবনা প্রবল। এটা উল্লেখ করা যেতে পারে কেন্দ্রীয় সরকার মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির উপরে নির্ভর করে তাদের কর্মী এবং পেনশনভোগীদের জন্য বছরে 2 বার মহার্ঘ ভাতা দিয়ে থাকে। মহার্ঘ ভাতা বৃদ্ধি করা নিয়ে যে মতই সামনে আসুক না কেন এখনো কোনো সরকারি সিদ্ধান্ত নেয়নি সরকার। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন প্রাপকরা 17% মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। সপ্তম বেতন কমিশনের দেওয়া সূত্র অনুযায়ী গত বছরে কেন্দ্র 4% মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল। এর আগে অ্যাসোসিয়েশন অফ এমপ্লয়িজ কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করে মহার্ঘ ভাতা বৃদ্ধির ব্যাপারে দরবার করে এই দরবার করার সময় বৃদ্ধি পাওয়া মুদ্রাস্ফীতির কথাও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। গত বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিল, যা সরকার মার্চেই অনুমোদন দেয়। কিন্তু এপ্রিলে দেশব্যাপী করোনা পরিস্থিতির কথা চিন্তা করে স্থগিত করে দেওয়া হয়। তবে এখনও পরিষ্কার নয় সরকার এই বছরে মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে কিনা তা নিয়ে, কেননা কেন্দ্রীয় সরকার রাজস্ব আদায় নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। অপরদিকে বিজেপির আসন বাড়াবে, ক্ষমতায় থাকবে তৃণমূলই। জনমত সমীক্ষায় উঠল চাঞ্চল্যকর রিপোর্ট। বাংলার মসনদে বসবেন ফের মমতা ব্যানার্জি, তবে কমবে আসন। পাশাপাশি আসন বাড়বে বিজেপির, এমনটাই বলছে একটি সংবাদ মাধ্যমের জনমত সমীক্ষা। এপ্রিলে ভোটের আগে আরও বেশ কয়েকটি সমীক্ষা হবে, ক্রমে সেগুলোতে হেরফের হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবিপি আনন্দের জনমত সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে 154 থেকে 162টি বিধানসভা আসন পাবে তৃণমূল। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তারাই। 5 বছর আগে তারা পেয়েছিল 211টি আসন, সেবার বিজেপি পেয়েছিল 3টি আসন। সমীক্ষা অনুযায়ী সেখান থেকে এবার বিজেপি পেতে পারে 98 থেকে 106 আসন। বাম ও কংগ্রেসের জোট পেতে পারে 26 থেকে 34টি আসন। সমীক্ষা বলছে 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল 43%, বিজেপি 37.5% এবং বাম কংগ্রেস 11.8% ভোট পেতে পারে। সমীক্ষাটি চলেছে 6 থেকে 11 জানুয়ারি। 294টি বিধানসভা কেন্দ্রে 18,000 ভোটারের উপর চলেছে সমীক্ষা। গত বিধানসভা ভোটের তুলনায় ভোট এবং আসন কমছে বলে জানিয়েছে সমীক্ষা। তবে 2019 সালের লোকসভা নির্বাচনে যা ভোট পেয়েছিল এবারও তাই পাবে। 2 বছর আগের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রায় 43.28% ভোট পেয়েছিল। বিধানসভায় তাদের 43% ভোট পাওয়ার ইঙ্গিতই দিচ্ছে সমীক্ষা। বাম কংগ্রেস জোটের ভোটও একই থাকছে, তবে বিজেপির ভোট কমবে 3%। প্রশ্ন, বাকিদের ভোট একই থাকলে এই 3% ভোট কোথায় যাচ্ছে? তবে কি ওয়েসির দল এবং শিবসেনার ঝুলিতে যাবে সেই ভোট? জল্পনা বাড়ছে।